48 ঘন্টার বেশি সময় পার হয়ে গেলেও খোঁজ মিলেনি অরিত্র হাসানের। দর্শক, আপনাদেরকে বলে রাখি, গত 8 জুলাই মঙ্গলবার কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী গোসল করতে নেমে নিখোঁজ হয়, অর্থাৎ পানিতে তলিয়ে যায় তারা। সেখান থেকে স্থানীয়দের সহায়তায় একজন শিক্ষার্থী অর্থাৎ AKM সাদমান রহমান সাহাবকে স্থানীয়রা সেই হিমছড়ি পয়েন্ট থেকে মৃত উদ্ধার করলেও তার ঠিক পরের 24 ঘন্টা বেশি সময় পর আসিফ মাহমুদকে 1 নং ওয়ার্ড সমিতিপাড়া পয়েন্টস্থ সৈকত থেকে উদ্ধার করা হয়। তবে অরিত্র হাসানকে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি, তারা 3 জনেই আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা কক্সবাজার ঘুরতে এসেছিল এবং ঘুরতে এসে কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে তারা গোসলে নামে। সেখান থেকে তারা তলিয়ে যায়। তলিয়ে যাওয়ার ঠিক কিছু সময় পর স্থানীয়দের সহায়তায় সাহাবকে মৃত উদ্ধার করতে পারলো। নিখোঁজ থাকে আসিফ আহমেদ ও অরিত্র হাসান। সে আসিফ আহমেদকে গতকাল কক্সবাজারের যে সৈকতে সমিতিপাড়া সৈকতস্থ এলাকায়, সমিতিপাড়া সৈকতের যে এলাকা, সেখান থেকে তাকে সিসার লাইফগার্ডের কর্মীরা তার মরদেহ উদ্ধার করলে এখনো পর্যন্ত অরিত্র হাসানের। আমরা আপনাদেরকে বলে রাখি, এই বর্ষার মৌসুমে আসলে উদ্যোগকাল তৈরি হচ্ছে, সেই কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে, নিরাপত্তাহীনতায় ভুগছে। এবং একেবারে সমুদ্র সৈকতের যে পয়েন্টে আছি আমরা, সেই পয়েন্টে যদি দেখাই আপনাদেরকে, এখনো পর্যন্ত লাল পতাকা টাঙানো আছে, উত্তাল রয়েছে সাগর। অর্থাৎ এখানে সিসেফ লাইফগার্ডের কর্মীরা বারবার পর্যটকদের সতর্ক করছে যে উত্তাল সাগরে বেশি দূর এগিয়ে না যেতে এবং সাবধানে সাগরে নামার জন্য তারা বারবার নির্দেশনা দিয়ে যাচ্ছে। কিন্তু অনেকে হয়তো এটি মানছে, আবার অনেকে মানছে না, আর না মানলে ঘটছে দুর্ঘটনা। দর্শক, কক্সবাজার সমুদ্র সৈকত প্রায় 120 কিলোমিটার। এই 120 কিলোমিটার সমুদ্র সৈকতে মাত্র 27 জন লাইফগার্ড কর্মী কাজ করে। এই 27 জন লাইফগার্ড কর্মী দিয়ে আসলে এত বিশাল সমুদ্র সৈকতের পয়েন্টগুলো দুর্ঘটনা এড়ানো সম্ভব নয় বলে মনে করছে এখানকার স্থানীয়রা। তাদের সাথে কথা বলেছি, তারা এমনটাই বলছে এবং লাইফগার্ড কর্মীদের সাথেও আমরা কথা বলবো এবং জানবো আসলে তারা কোন কোন পয়েন্টে তারা কাজ করে এবং এখনো পর্যন্ত যে অরিত্র হাসানের নিখোঁজ রয়েছে, সে অরিত্র হাসানের উদ্ধার তৎপরতা কেমন রয়েছে। আমরা যতটুকু জানি, জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিস এবং লাইফগার্ডের কর্মীরা উদ্ধার তৎপরতা এখনো পর্যন্ত চলমান রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই নিখোঁজ অরিত্র হাসানের খোঁজ মিলেনি। আমরা একজন লাইফগার্ড কর্মীর সাথে একটু কথা বলবো, যে কোনো একজনের সাথে আমরা একটু কথা বলি। আপনাদের কাছ থেকে আসলে জানতে চাই, আসলে এই কক্সবাজারের 120 কিলোমিটার সমুদ্র সৈকতে আপনাদের জনবল কেমন রয়েছে এবং বর্তমানে আপনারা নিশ্চয়ই জানেন হিমছড়ি পয়েন্টে একজন নিখোঁজ রয়েছে অরিত্র হাসান, তার উদ্ধার তৎপরতায় কি লাইফগার্ড কর্মীরা কাজ করে যাচ্ছে কিনা? ধন্যবাদ। মূলত যদি প্রথমে বলি, আমরা 27 জন লাইফগার্ড হচ্ছে গিয়ে 3টা পয়েন্টে কাজ করি, কলাতলি, সুগন্ধা এবং লাবণী। তো আপনি যেমনটি বললেন 120 কিলোমিটার, 120 কিলোমিটার কখনো সম্ভব না 27 জন লাইফগার্ড দিয়ে তদারকি করা। তো আমি যদি বলি 3টা পয়েন্টে প্রতিদিনে বা প্রতি মাসে হচ্ছে গিয়ে লাখো পর্যটকের ভিড় হয়, অনেক সময় একটু কম থাকে। তো তার মধ্যে হচ্ছে গিয়ে বিশেষ করে আমরা হচ্ছে গিয়ে 3টা পয়েন্টে যে মানুষগুলো থাকে তাদের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। আর আদার সাইডগুলো হচ্ছে গিয়ে যখন আমাদের জেলা প্রশাসন এবং আমাদের সিআইপিএফ হাই অফিস থেকে যখন আমাদের এ ধরনের যে হারিয়ে যাওয়া বা তলিয়ে যাওয়া এ ধরনের যখন গিয়ে আসে, তখন হচ্ছে গিয়ে অফিসিয়ালি যদি আমাদেরকে বলে তখন আমরা যাওয়ার চেষ্টা করি। তার কারণে আমরা 3টা পয়েন্টে 27 জন লাইফগার্ড কাজ করে যাচ্ছি। মেন ফোকাসটা আমাদের এখানেই রাখতে হয়, তার কারণ আমাদের মূল পর্যটকগুলো যে হতে এখানে থাকে, পরবর্তী যাতে কোনো ধরনের দুর্ঘটনা বা মিসিং যাতে না হয় ওইদিকে লক্ষ্য করে আমরা কাজ করি। তো আর যদি আরেকটু যদি বলি, কক্সবাজারের যে বিভিন্ন পয়েন্টগুলো আছে এগুলো হচ্ছে গিয়ে সাধারণত অনেকে জায়গা সম্পর্কে জানে না, অনেক সময় হচ্ছে রেফার গ্যালনগুলো সৃষ্টি হয়। তো অনেক সময় জেলেরা গিয়ে পর্যন্ত লোকাল যারা আছে তারা গিয়ে পর্যন্ত অনেক সময় দুর্ঘটনার শিকার হয়। সেই জায়গা থেকে হচ্ছে গিয়ে এখন আমরা সাধারণ মানুষ বা যারা পর্যটক আসতেছে তারা যদি এখন লাইফগার্ডের উপরে যদি
গুলো না দিয়ে যদি নিজেরা যদি একটু সচেতন হয় বিচের মধ্যে কি অবস্থা চলতেছে বা কখন কি ফ্ল্যাগ গুলা দেওয়া হচ্ছে বা কি নির্দেশনা গুলো আছে সেগুলো যদি একটু যদি তারা যদি গণনা বা মানার চেষ্টা করলে তাহলে আমি মনে করি সমুদ্রে যে হতাহতের যে দুর্ঘটনা গুলা ঘটে তো এগুলা কমে আসবে। আর একটু যদি বলি আমাদের অত্যাধুনিক কোনো ইকুইপমেন্ট নাই, আমাদের যে রেস্কিউ বোট আপনার ওয়াচ টাওয়ারের পাশ থেকে দেখতেছেন, তারপর হচ্ছে গিয়ে আমাদের যে রেস্কিউ এটা দিয়ে হচ্ছে গিয়ে মূলত আমরা যে পর্যটক গুলা বেসে যায় বা যারা দুর্ঘটনার শিকার হয় আমরা তাদেরকে উদ্ধার করার চেষ্টা করি। আর বিশেষ করে হচ্ছে কি এটা জেলা প্রশাসন এবং গভর্নমেন্ট যদি চায় এটাকে আরেকটু সাস্টেনেবল করার জন্য বা আরেকটু জনবল একটু বানানোর জন্য সেটা হচ্ছে গভর্নমেন্ট বিষয়। আর আমরা হচ্ছে গিয়ে মূলত আমাদের সিআইপিআরবি 2014 থেকে এই পর্যন্ত কাজ করে যাচ্ছে। তো আমরা হচ্ছে অফিসিয়ালি নির্দেশনা অনুযায়ী আমরা 3টা পয়েন্টে আদার সাইড গুলো যদি আপনাকে যেমনটা বললাম যে আমাদের অফিসিয়ালি যদি আমাদেরকে নির্দেশনা দেওয়া হয় তো আমরা পয়েন্ট গুলা থেকে হচ্ছে কি আমরা টিম থেকে একজন দুইজন করে একটা টিম বানিয়ে তখন হচ্ছে কি আদার সাইড। আর আপনি যেমনটি বললেন একজনকে এখনো পাওয়া যাচ্ছে না, তাদেরকে আমরা নজরে রেখে হচ্ছে কি আমাদের বিভিন্ন জায়গার মধ্যে লোক আছে, আমাদের কলিগ এবং আমাদের অনেক লাইফ গার্ড আছে, তাদের ওটা মাত্র যাতে আমরা সঙ্গে সঙ্গে তার ফ্যামিলি বা আমরা গভর্নমেন্টকে যাতে খবরটা দিতে পারি আমাদের সেদিকেও নজর রাখা হয়েছে। এখনো কিন্তু কি আপনাদের তৎপরতা চলমান আছে কিনা? হ্যাঁ এখনো আছে, তার কারণ হচ্ছে কি আপনাদের এটাই বুঝতে হবে আমরা 3টা পয়েন্টে কাজ করি। এখানে যারা পর্যটক আছে এখন হচ্ছে কি যারা সুস্থ আছে, যারা গোসল করতেছে বা যারা বিনোদনের জন্য আসছে তাদেরকে আমাদের সেফটিটা দেওয়া লাগতেছে। যে হারিয়ে গেছে তাকেও আমরা যেমনটি বোঝার চেষ্টা করতেছি। সেই সাথে এখন দেখছি আমরা সমুদ্র সৈকতে একেবারে লাল পতাকা ঝোলানো আছে, কিন্তু আকাশে মেঘ নেই, রোদ রয়েছে, তারপরও লাল পতাকা আছে। এর কারণটা যদি একটু আমি যদি বলি এখন ওয়েদার কন্ডিশন এবং ওয়াটার কন্ডিশন দুটোই যদি ভালো থাকে, এখন বিচ কন্ডিশন যদি ভালো না থাকে সেই জায়গা থেকে হচ্ছে কি আপনার মানুষের জন্য বিপজ্জনক। আর একটু যদি বলি লাল পতাকা একমাত্র টাকানো হয় যখন বিপজ্জনক মনে করি, যখন বিপজ্জনক থাকে তখনও হচ্ছে গিয়ে লাল পতাকা, এটা সাধারণ মানে এবং পর্যটক যে কারো থেকে এই জিনিসটা একটু মানার চেষ্টা করতে হবে। যখন লাল পতাকা এমনিতে হচ্ছে কি আমরা লাল পতাকা ইউজ করি না, যখন ওয়াটার কন্ডিশন এবং ওয়েদার কন্ডিশন দুটো যখন খারাপ থাকে, যখন গুপ্তকাল এবং ক্যানল যখন সৃষ্টি হয় ওই টাইমের মধ্যে যাতে কোনো পর্যটক বা কেউ লোকাল কেউ যাতে গিয়ে কোনো ধরনের দুর্ঘটনার শিকার না হয় সেজন্য। আর আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল মানের কাজ করতেছি, আমরা বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে হচ্ছে কি আমরা প্রশিক্ষণ নিয়ে এই কাজের মধ্যে হচ্ছে কি আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। কথা বলছিলাম একজন লাইফ গার্ড কর্মী, তিনি আসলে যেমনটা জানাচ্ছেন তারা পুরো আসলে এত বড় সমুদ্র সৈকতে তারা মাত্র 7 জন লাইফ গার্ড কর্মী নিয়ে এত বড় সমুদ্র সৈকতকে নিরাপত্তা দেওয়ার জন্য, সমুদ্র সৈকতে গোসলে নামা পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য তারা খুবই একেবারে কম সংখ্যক বলা চলে, তারপরও তারা কাজ করে যাচ্ছে। তারা বারবার পর্যটকদেরকে এখানে আসা পর্যটকদের নিরাপত্তার জন্য বারবার সতর্ক করে এবং তারা ইতিমধ্যেও সমুদ্র সৈকতে লাল পতাকা টাঙিয়ে রেখেছে যেন বিপদ সংকেত যখন দেখা যায় তখনই তারা আসলে এইসব লাল পতাকা টাঙিয়ে রাখে এবং পর্যটকদেরকে বলে তারা যাতে সাগরের গভীরে না যায়, যেহেতু বর্ষার মৌসুম আসলেই সাগরে গুপ্তকাল সৃষ্টি হয়। সেই হিসেবে যদি বলি হিমছড়ি পয়েন্টে আসলে লাইফ গার্ড কর্মী না থাকার কারণে সেখানে ঝুঁকি অন্যান্য জায়গা থেকে আরো অনেক বেশি, বিশেষ করে কলাতলি পয়েন্ট, লাবণী পয়েন্ট এবং সুগন্ধা পয়েন্ট এবং শৈবাল পয়েন্ট, এই জায়গাগুলোতে মূলত লাইফ গার্ডের আসলে অন্যান্য জায়গায় লাইফ গার্ড কর্মী কম থাকার কারণে আসলে সেসব জায়গায় ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী অরিত্র হাসানের কথা আপনাদেরকে বলছিলাম, যিনি যে এখনো পর্যন্ত তাকে খোঁজার জন্য লাইফ গার্ডের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন এবং আশা করে তাকে তার নিখোঁজে সম্ভব হবে। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা আপনাদেরকে বলে রাখি কত গোসলে নেমে পানির স্রোতে তারা ভেসে যায়। সেখান থেকে শাবাব নামে একজন স্থানীয়রা অবস্থায়